সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে বুধবার, জানুয়ারি মাসের 8 তারিখ। আমি আবার বেরিয়ে পড়েছি আপনাদের একটা নতুন মন্দির দর্শন করানোর জন্য। নতুন বলবো না, 400 বছরের প্রাচীন মন্দির। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বনগাঁ। আমি এখন শিয়ালদা বনগাঁ লোকাল ধরবো বিধাননগর স্টেশন থেকে। শিয়ালদা বনগাঁ লোকাল 8:10-এ শিয়ালদা থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, আর আমি ধরবো বিধাননগর স্টেশন থেকে। সেই বনগাঁতে আমি আপনাদের নিয়ে যাব 400 বছরের প্রাচীন 7 ভাই কালী মন্দিরে। এই মন্দিরের অনেক ইতিহাস আছে, সব আমি আপনাদের আজকে মন্দির দর্শন করাবো এবং তার সঙ্গে সংক্ষেপে ইতিহাসও বলবো। চলুন তাহলে। শিয়ালদা থেকে বনগাঁর দূরত্ব হচ্ছে 76 কিলোমিটার, আর সময় নেবে 1 ঘন্টা 55 মিনিট, আর মাঝখানে 22টা স্টেশন থামবে। আমি এখন বিধাননগরের ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে বিধাননগর স্টেশনের দিকে যাচ্ছি। চলুন এক ঝলক আপনাদের ফুটওভার ব্রিজ থেকে দেখিয়ে দিই উল্টোডাঙাটা। এইটা হচ্ছে কাকুরগাছির দিক, আর এইটা হচ্ছে বিধাননগর স্টেশনের দিক। শিয়ালদা বনগাঁ লোকাল 2 নম্বরে অ্যানাউন্স করে দিয়েছে। 8:10-এ শিয়ালদা থেকে ছেড়েছে, আমাদের এখানে পৌঁছবে 8:16-তে। বসার জায়গা পেয়ে গেছি। হালকা ভিড় আছে, প্ল্যাটফর্মে ভিড় আছে, কিন্তু ট্রেনে ওঠার পরে কিন্তু অতটা ভিড় লাগবে না। তাহলে আপনাদের সঙ্গে আবার কথা হবে আমার বনগাঁ স্টেশনে গিয়ে। বনগাঁ স্টেশনটি বনগাঁ রানাঘাট ও শিয়ালদহ বনগাঁ লাইনের প্রান্তিক স্টেশন। এই স্টেশন থেকে একটি লাইন ভারত বাংলাদেশ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বনগাঁ স্টেশনের সঙ্গে একসময় খুলনা ও যশোর শহরে সরাসরি রেল যোগাযোগ ছিল। একদম রাইট টাইমে গাড়ি ঢুকেছে। আমি 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এবার ফুটব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারপর আমি বেরিয়ে টোটো ধরে এই কালী মন্দিরে যাব। ফুটওভার ব্রিজ দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা হলাম। ফুটওভার ব্রিজের ওপর থেকে স্টেশনটা একবার দেখে নিন, খুবই ব্যস্ততম স্টেশন। 3 নম্বর প্ল্যাটফর্মে নেবে, আমি ফুটওভার ব্রিজ দিয়ে ঘুরে 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। বনগাঁ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় জায়গাটি পুরো ভেঙে নতুনভাবে নির্মাণ হচ্ছে। স্টেশন থেকে বেরিয়েই একটি উঁচু বেদির উপর নেতাজি সুভাষচন্দ্রের ঘোড়ায় বসা একটি মূর্তি। স্টেশনের সিঁড়ি দিয়ে নেবে সারিবদ্ধ টোটো দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে টোটোতে রওনা হয়ে গেলাম। একজন আছি বলে একটু ওয়েট করতে হলো। টোটো 5 জনের টোটো, তো 15 টাকা নেবে এখান থেকে কালীতলা। কতক্ষণ সময় নেবে দাদা এখান থেকে কালীতলা? 10 মিনিট সময় নেবে। তার মানে স্টেশন থেকে আপনারা যদি কালীতলায় যান তাহলে 15 টাকা আপনার ভাড়া নেবে। আমি ভেবেছিলাম আগে 10 টাকা, কিন্তু এখন বলছে 15 টাকা ভাড়া। স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন, বেরিয়ে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে রয়েছে, কোনো অসুবিধা হবে না। চলুন আপনাদের আবার কালীতলায় গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তা আপনারা কি প্রত্যেক দিয়ে বাড়ি আসেন? আচ্ছা। 1883 খ্রিস্টাব্দে বনগাঁ মহকুমা নদিয়া জেলা থেকে যশোর জেলায় স্থানান্তরিত হয়। বঙ্গভঙ্গের সময় যশোর জেলার বনগাঁ ও গাইঘাটা থানা এলাকা বনগাঁ মহকুমা গঠন করে ভারতে এবং বাকি যশোর জেলা পূর্ব পাকিস্তানে স্থাপন করা হয়। 10 মিনিট পথ টোটোতে চড়ে চলে এলাম শ্রী শ্রী 7 ভাই কালী মন্দিরের একদম সম্মুখে। মন্দির একদম মেন রাস্তার ওপর অবস্থিত। মন্দিরের সামনে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো মন্দিরের চারিধার লোহার গ্রিল দিয়ে মোড়া, যাতে দর্শনার্থীরা নির্দিষ্ট প্রবেশদ্বার ছাড়া ঢুকতে পারবে না।
কোনো এক পৌষ মাসের রাতে এই মন্দিরে মা কালীকে প্রতিষ্ঠা করা হয়, তাই বছরে এই পৌষ মাসের সব দিনই মন্দিরে বহু ভক্তদের সমাগম হয়, বিশেষত শনি মঙ্গলবার। মাকেও পুরো মন্দির এই পৌষ মাসে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়। মন্দিরের সামনে অনেক পুজো দেওয়ার সামগ্রীর দোকান। দাদা এখানে ডালার কিরকম রেট? ডালা আপনার 51 টাকা আছে, 100 টাকা আছে, 100 টাকা 51 থেকে শুরু, 51 থেকে শুরু। আর তারপর যে যেরকম পারবে। আচ্ছা এইটা কি 51 টাকা? 51 টাকা আছে। আচ্ছা, আর যেগুলো 101 বা এরকম এগুলো আপনার 100 টাকা আছে, এগুলো 100 টাকা। আচ্ছা এগুলো 101? না না, এটা 151 আছে। 151? হ্যাঁ, এটা 101 টাকা আছে, এটা 201 টাকা আছে, আর কানের দিয়ে আপনার 401 টাকা আছে। এখানে শনিবার আর মঙ্গলবারটাই বেশি ভিড় হয় না? শনিবার মঙ্গল পৌষ মাসের শনি মঙ্গলবারটাই মেলা হয়। মেলা। আর এখন বর্তমান যে অবস্থা, লোক এখন শনি মঙ্গলবার থেকে মানে অন্যদিন আসতে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। একদম মন্দিরের সামনে অনেকগুলো পুজোর সামগ্রীর দোকান। দেখুন, একটা দোকানের রেট আমি বলে দিলাম আপনাদের। আগে মন্দিরটা দর্শন করে নিই, মন্দিরটা দর্শন করার পর আপনাদের তারপর চারিধার ঘুরিয়ে দেখাবো। মন্দিরের মোট 3টি গেট। প্রথম গেটে আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম, দ্বিতীয় গেটটি ভিআইপি দর্শনার্থীদের প্রবেশের জন্য, আর তৃতীয় গেটটি দর্শনের পরে দর্শনার্থীদের বেরোনোর জন্য। এই মন্দিরে দর্শনের খুব সুন্দর নিয়ম। একটা দর্শনার্থীদের গ্রুপ ঢোকার পর প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হচ্ছে, তারা বেরোনোর পর আবার একটা দলকে ঢোকানো হচ্ছে। বনগাঁর এই কালী মন্দির সাতভাই কালী মন্দির নামে পরিচিত। লোকমুখে এলাকার নাম হয়ে গিয়েছে সাতভাই কালীতলা। আদপে সাতভাই থেকেই এমন নামের জন্ম। ডাকাতরা 7 জন ছিল এক অপরের ভাই। কথিত আছে অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল 7 জন ডাকাতের একটি দল। কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্ন সহ মোট 7 জন। সম্পর্কে তারা ছিল আপন ভাই। ডাকাতি করে ফেরার পথে তারা কালী মূর্তির দেখা পায়। জমিদার বাড়ির সব কিছু নেয়ার পর মন্দিরের বাসন সামগ্রীও ডাকাতি করে তারা। ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে স্বয়ং কালী ঠাকুর নাকি বলেছিলেন, তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? তোরা আমার সবই যখন নিয়ে যাচ্ছিস তখন আমাকেও নিয়ে চল। এই শুনে ডাকাত দল কালী ঠাকুরকে সঙ্গে করে নিয়ে আসে। প্রায় 300 কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইচ্ছামতি নদীর ধারে এসে হাজির হয় ডাকাত দল। বন জঙ্গলে ঘেরা বটগাছের নিচে প্রতিষ্ঠা করা হয় কালী মূর্তি। সেই থেকে চলে আসছে বনগাঁর সাতভাই কালীতলার পুজো। গাছের নিচে কালী মায়ের মূর্তি রেখে পুজোর জন্য পুরোহিত খুঁজতে বের হয় ডাকাত দল। স্থানীয় এক চক্রবর্তী ব্রাহ্মণ পুরোহিতকে খুঁজে বের করে, তিনি মায়ের পুজো শুরু করেন। প্রায় 400 বছর আগের এই ঘটনা। সেই থেকে আজও মা কালী পুজো পেয়ে আসছেন। মায়ের পুজো বংশ পরম্পরায় করে আসছেন চক্রবর্তীরা। মন্দিরের বাইরে নির্দিষ্ট একটি স্থানে সব দর্শনার্থীরা ধূপ ও দীপ জ্বালিয়ে মাকে তাদের ভক্তি নিবেদন করছেন। চারিধারে এক আধ্যাত্মিক আবহাওয়ার সৃষ্টি হয়েছে, যা সত্যি মনে এক প্রকার শান্তি এনে দিচ্ছে। কত করে ঢেলা? 10 টাকা করে। আর এখানেই বাঁধতে হবে? আচ্ছা, যাদের মনস্কামনা পূরণ হয়ে যায় তারা ঢেলা খুলে দেয়? যে কোনো ঢেলা খুললেই হলো? হ্যাঁ, কেন যেটা বেঁধেছে সেটা তার চিন্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই সেই প্রাচীন বটবৃক্ষ যার তলায় প্রথম মা কালীকে এনে প্রতিষ্ঠা করা হয়। সেই বটবৃক্ষের আজ কত শাখা প্রশাখা বেরিয়ে মন্দির প্রাঙ্গণ ভরিয়ে দিয়েছে। সব দর্শনার্থীরা পুজো দেওয়ার পর নিজেদের মনস্কামনা জানিয়ে বটবৃক্ষে লাল সুতো দিয়ে ঢিল বেঁধে দিচ্ছে। পবিত্র বটবৃক্ষের চারিধারে লোহার গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে, তাই অসংখ্য দর্শনার্থীরা সেই লোহার গ্রিলেই তাদের ঢিল বেঁধে মনস্কামনা মা কালীকে জানাচ্ছেন। এক মা
তার মনস্কামনা পূরণ হওয়াতে একটি ঢিল খুলে দিচ্ছেন। মন্দিরের ভেতরে গর্ভগৃহের সামনে গিয়ে আমি মায়ের দর্শন করালাম আপনাদের এবং কিছুটা পুজো দেখালাম। এবার আমি চারিপাশটা ঘুরে আপনাদের দেখাচ্ছি। মন্দিরের পেছনে মহিলা ও পুরুষদের পরিষ্কার শৌচালয় আছে, যা মূল্যের বিনিময়ে ব্যবহার করতে পারবেন। মন্দিরের পেছনে ইচ্ছামতি নদী বয়ে চলেছে। ছোট ছোট নৌকা বাঁধা আছে দর্শনার্থীদের ও পর্যটকদের নৌকা বিহার করানোর জন্য। নদীর ওই পারে সাধক শ্রী শ্রী মদন বাবাজির প্রাচীন শ্মশানকালী মন্দির। ওই মন্দির দর্শন করতে গেলে আমাদের ইচ্ছামতি নদী পার হতে হবে নৌকার মাধ্যমে। 10 টাকা যেতে আর 10 টাকা আসতে। তোমার কাছে বেশি যাবে না তো? চলো একটু 10 টাকা দিয়ে ঘুরে ওই মন্দিরটা ঘুরে আসি। তো একা আমার আর একা কোথায়? যদি দেখো লোক যদি পায় তাহলে বসে থাকবো এখানে, মাঝখানে পড়ে গেলে ফ্রি। এ তো যা দুলছে তো পড়ে যেতে পারি গো। আমি একটুখানি নৌকা বিহার করে আসি, সামনে মন্দির আছে, মন্দিরটা ঘুরে আসি, আপনাদেরও দর্শন করিয়ে দিই। সামনে কি সামনে কালী মন্দির? ইচ্ছামতি বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এই নদী ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। নদীটির দৈর্ঘ্য 334 কিলোমিটার। টলটলে জলের ওপর দিয়ে আমাদের খেয়া নৌকা আস্তে আস্তে এগিয়ে চলেছে সামনের ঘাটে, যেখানে সাধক শ্রী শ্রী মদন বাবাজির অতি প্রাচীন শ্মশানকালী মন্দির অবস্থিত। মাথার উপরে রেলের ব্রিজ, যা দেখে মনে হচ্ছে খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে জানলাম এখন আর ট্রেন চলে না। এই ব্রিজ নির্মাণের পেছনে একটি গল্প আছে। ব্রিজ দেখার সময় আপনাদের সংক্ষেপে তা শোনাবো। আমরা চলে এলাম 10 টাকা দিয়ে, আবার মন্দির দর্শন করে একটু আশেপাশটা দেখে আবার 10 টাকা দিয়ে ফেরত যাব কালীতলায়। পৌষ মাসের মেলার জন্য এখানেও নানান রকমারি সামগ্রীর দোকান বসেছে। মন্দিরের সামনে শ্বেতপাথরের সুন্দর তুলসী মঞ্চ, সামনে বিশাল দালানযুক্ত ইচ্ছামতি শ্মশানকালী মন্দির। এই শ্মশানকালী মন্দির প্রতিষ্ঠা করেন সাধক শ্রী শ্রী মদন বাবাজি। মন্দিরের গর্ভগৃহের এক কোণায় কাঠের সিংহাসনে মা দুর্গার ছোট মূর্তি প্রতিষ্ঠিত। তার সামনে আসনে সাধক শ্রী শ্রী মদন বাবাজির ছবি রাখা আছে। গর্ভগৃহের মধ্যিখানে শায়িত শিবের উপর দশভুজা মা কালী। সাধারণত দশভুজা বলতে দেবী দুর্গার কথা মনে আসে, কিন্তু এইখানে মা কালীকে দশভুজা রূপে পুজো করা হচ্ছে। দেবীর এখানে 4 হাতের বদলে রয়েছে 10টি বাহু। পুরাণে মা চণ্ডীকে দশভুজা রূপে পুজোর কথা উল্লেখ করা আছে। সুন্দরভাবে দর্শন হয়ে গেল দুটো মন্দির। প্রথমে 7 ভাই কালী মন্দির দর্শন করলাম, ইচ্ছামতি নদীটা পার হলাম, পার হয়ে তারপর এখানে শ্মশানকালী মন্দির, এই শ্মশানকালী মন্দিরটাও দেখে নিলাম, দর্শন করে নিলাম। মনোরম পরিবেশ, খুব ভালো লাগছে, কিন্তু একা একা আসলে ভালো লাগবে না, হ্যাঁ দল বল আসতে হবে। এটা কিন্তু পিকনিকের আদর্শ সময়। আপনারা আমার ভিডিও দেখে যদি আসতে চান, সকাল সকাল বনগা লোকালে করে শিয়ালদা থেকে চলে আসবেন, এসে মাকে পুজো দেবেন, মায়ের দর্শন করবেন, তারপর এখানে ইচ্ছামতি নদী যেটা আছে এখানে নৌকা বিহার করবেন,
আর সামনে হোটেল আছে, হোটেলে খাবেন, সুন্দরভাবে পুরো দিনটা কিন্তু আপনাদের কাটবে। মানে শীতকাল ফেব্রুয়ারি মাসের ভেতরেই আপনারা কিন্তু আমার ভিডিও দেখে অতি অবশ্যই এই জায়গায় চলে আসবেন। এবার আমরা এই জায়গার সবথেকে আকর্ষণীয় প্রাচীন রেল ব্রিজ ঘুরে দেখে আসি। মন্দিরের পাশে কিছু সংখ্যক সিঁড়ি পেরিয়ে যেতে হবে এই বহু পুরনো ইচ্ছামতি নদীর উপরে রেল ব্রিজে। রেল ব্রিজ দিয়ে দেখা যাচ্ছে সিঙ্গেল রেল লাইন আর পাশ দিয়ে মানুষ যাওয়ার রাস্তা। জনশ্রুতি এই রেল ব্রিজটা দেখছেন ইংরেজদের আমলে এটা হওয়ার কথা ছিল সাতভাই কালী মন্দিরের পাশে যে বিরাট বটগাছটি আছে সেটা কেটে ওই জায়গা দিয়ে নির্মাণ করার, কিন্তু এই কালী মায়ের মাহাত্ম্যর কাছে ইংরেজদের নতি স্বীকার করতে হয়েছিল। যে ইঞ্জিনিয়ার বলপ্রয়োগ করে বটগাছটি কাটতে গিয়েছিল তার সেই সময় মৃত্যু ঘটে ও রেল লাইন এই স্থান থেকে কিছু দূরে সরিয়ে নেওয়া হয়। আগে এই রেলওয়ে লাইন দিয়ে ট্রেন চলাচল করত এখনকার বাংলাদেশ ও ভারতের মধ্যে, এখন আর সেটা চলে না। আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ্দুর উঠেছে বলে অতটা কষ্ট হচ্ছে না, কিন্তু যখন ট্রেনে আসছিলাম খুব ঠান্ডা লাগছিল। কিন্তু যাচ্ছে যাচ্ছে, এই আমার নৌকা ওয়েট করছে, আমরা নৌকা করে পারাপার হয়েছিলাম, অনেকে ব্রিজ ক্রস করেই যাচ্ছে। সাতভাই কালী মন্দির দর্শন করে আমি ইচ্ছামতি ক্রস করে নৌকায় করে চলে এলাম শ্মশানকালী মন্দির দেখতে। শ্মশানকালী মন্দির দর্শন হয়ে গেল, আবার আমি নৌকা করে ফেরত যাচ্ছি সাতভাই কালী মন্দিরের দিকে। ও বাবা রে, এ তো বিরাট দুলছে গো। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো, দাঁড়াবো তো, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ ব্যাস ঠিক আছে। নৌকার উপর দাঁড়িয়ে আছি একা। আপনারা এখানে এলে কিন্তু অতি অবশ্যই নৌকা ভ্রমণটা করে নেবেন। আমি একা আছি বলে অল্প জাস্ট পারাপার হলাম, আপনারা এলে কিন্তু ঘন্টা হিসেবে নিয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। 4-5 জন 6 জন মিলে আসবেন বাড়ির লোকেদের সাথে, আপনারা এনজয় করতে পারবেন। নৌকা বিহার হয়ে গেল। মন্দিরের পেছনে একটি হাই স্কুলের মাঠ আছে যেখানে পুরো পৌষ মাস ধরে শ্রী শ্রী সাতভাই কালী মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেলা বসে। এখন আস্তে আস্তে মেলার দোকানগুলো খুলতে শুরু করেছে। দুপুরের পর থেকে রাত অবধি পুরো দমে মেলা চলবে। কত করে গো ঘুগনি? 15 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা আছে, 15 থেকে 25, 30। যেটা দিচ্ছ সেটা কত? এটা 15 মন্দিরের পাশে অনেক খাবারের দোকান আছে। দর্শনার্থীরা পুজো দিয়ে এখানে খেয়ে তারপর বাড়ির অভিমুখে রওনা হচ্ছেন। চলুন একটা হোটেলে জিজ্ঞেস করি কি কি খাবার পাওয়া যায়। কিরকম রেট গো পেটাই পরোটা এখানে? 20 টাকা মানে 100 প্লেট। এখানে 100 নেই পেটাই পরোটা? কত করে? 13 টাকা। আচ্ছা আচ্ছা। আর এমনি পুরি? 5টা 20। আর ঢাকাই পরোটা 50 টাকা। আর এখানে লোকেরা যখন মন্দির দর্শন করতে আসে দুপুরবেলা কোনো খাবার ব্যবস্থা নেই না? দুপুরে কি আছে? ভাত আছে, মানে কি এই হোটেলেই পাওয়া যাবে? ভাত আর কি? ভাত, সবজি ভাত পাওয়া যাবে, পনির তরকারি পাওয়া যাবে। আচ্ছা এমনি নিরামিষ কি প্লেট হিসেবে? হ্যাঁ, প্লেট কিরকম নিরামিষ? 40 টাকা। আর তার সঙ্গে এক্সট্রা 40 টাকায় কি কি থাকে? ভাত, ডাল, সবজি?
সবজি একটা ভাজা থাকবে। আর ভাজা থাকবে। আর এক্সট্রা যদি আপনি নিতে চান তাহলে পনির তরকারি টরে যায়, হ্যাঁ। এটা মনে হবে। এটা আলাদা হবে, মাংস হবে, ডিম হবে, আচ্ছা, তো এখানে আমিষও পাওয়া যায় তো? আমিষও পাওয়া যায়, নিরামিষ পাওয়া যায়। আমিষ নিরামিষ দুটোই পাওয়া যায়, দুটোই পাওয়া যায়। যেটা যে যেরকম খাবে। এরকম যায়। আচ্ছা, ধন্যবাদ দাদা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলেই আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি।